আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই পবিত্র রমজান মাসে আল্লাহর বিশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। করোনার এই পরিস্থিতির কারণে সারা পৃথিবীতে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। সেজন্য বাসায় থেকে পড়াশোনা করার জন্য ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ জনাব শফিকুল আলম হেলাল স্যার এই অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আশা করি এই ক্লাস থেকে তোমরা উপকৃত হবে। চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমি দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ক্লাস নেব। আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আশরাফুল আলম, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ, প্রভাষক পদার্থবিজ্ঞান। আজ আমি তোমাদের 13তম অধ্যায় পড়াবো। 13তম অধ্যায়ের নাম হলো আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? অবশ্যই এখানে একটা বক্স দেখতে পাচ্ছ। চলো আমরা বক্সটা খুলে দেখি বক্সের ভিতরে কি আছে। তাহলে এখানে কি দেখতে পেলে? অবশ্যই কতকগুলো ইলেকট্রনিক সামগ্রী দেখতে পেলাম। এই আধুনিক ইলেকট্রনিক্সের পিছনে যেটার অবদান সবচেয়ে বেশি সেটা হলো অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। তাই আমাদের আজকের পাঠ অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। আজকের পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে: 1. অর্ধপরিবাহী কি তা বলতে পারবে। 2. পি টাইপ ও এন টাইপ অর্ধপরিবাহী কি তাও বলতে পারবে। 3. ডুপায়ন কি তা ব্যাখ্যা করতে পারবে। 4. পিএন জাংশন ডায়োড কি তা বলতে পারবে। এটা কি দেখতে পাচ্ছ? এটি হচ্ছে একটি সিলিকন রড। চলো আমরা একটি ব্যাটারি নেই, ব্যাটারির সাহায্যে বিদ্যুৎ সংযোগ সরবরাহ করি এই সিলিকন দণ্ডের মাধ্যমে। এখন কি দেখতে পাচ্ছ? এখানে কি বাল্বটি জ্বলতেছে? অবশ্যই না। তাহলে কি বুঝলাম? যে পদার্থটি স্বাভাবিক অবস্থায় বিদ্যুৎ পরিবহন করছে না। এর আপেক্ষিক রোধ খুব বেশি, 10⁻⁻⁴ ওহম মিটার। অর্থাৎ এখানে মুক্ত ইলেকট্রনের নেই বললেই চলে। এখন আমরা এটাকে উত্তপ্ত করব। বাল্বটির দিকে লক্ষ্য করো, দেখো বাল্বটি জ্বলছে। অর্থাৎ পদার্থটি উত্তপ্ত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করছে, কারণ এর রোধের পরিমাণ কমছে। এই পদার্থটি হলো অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর। এরূপ আরো কয়েকটি অর্ধপরিবাহী, যেমন জার্মেনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম ইত্যাদি। আমরা এখন দুই ধরনের অর্ধপরিবাহী নিয়ে আলোচনা করব। 1. পি টাইপ অর্ধপরিবাহী, 2. এন টাইপ অর্ধপরিবাহী। চলো পি টাইপ অর্ধপরিবাহী কি তা জেনে নেই। কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহীতে সামান্য পরিমাণে পর্যায় সারণীর ত্রিযুজির মৌল অপদ্রব্য বা ভেজাল হিসেবে মেশানো হলে তাকে পি টাইপ অর্ধপরিবাহী বলে। এখানে পর্যায় সারণীর ত্রিযুজির মৌল বলতে বোঝায় যেসব মৌলের সর্বশেষ কক্ষপথে 3টি যোজন ইলেকট্রন আছে তাদেরকে আমরা ত্রিযুজি মৌল বলি। যেমন অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে 3টি যোজন ইলেকট্রন আছে, তাই অ্যালুমিনিয়ামকে আমরা ত্রিযুজি মৌল বলতে পারি। আমরা এখন কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে সিলিকন রড, এবং এটা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে সিলিকন পাউডার। তাহলে সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? 14। এটা হচ্ছে একটা সিলিকনের ডায়াগ্রাম।
যার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন দেখা যাচ্ছে? এই সবুজ বৃত্তগুলা ইলেকট্রনকে নির্দেশ করতেছে এবং মাঝখানের কালো বৃত্ত এটা নিউক্লিয়াসকে নির্দেশ করতেছে। তাহলে এই ডায়াগ্রামের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন বিদ্যমান? অবশ্যই 4টি। এখানে দেখো একটি সিলিকন পরমাণুর সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন আছে। এই 4টি ইলেকট্রন অপর 4টি সিলিকন পরমাণুর সাথে সর্বমোট 4 জোড়া ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে সিলিকন অণু গঠন করে। তাহলে এটি একটি সিলিকন অণুর ডায়াগ্রাম দেখানো হলো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সিলিকনের প্রতিটি অণুতে 4টি পরমাণু দ্বারা পরিবেষ্টিত। সিলিকনের অণুতে এখানে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, তাই এর আপেক্ষিক রোধ খুব বেশি, ফলে এটি বিদ্যুৎ অপরিবাহী। এখন বলো তো এটি কিসের ডায়াগ্রাম? অবশ্যই এটি অ্যালুমিনিয়াম পরমাণু ডায়াগ্রাম। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13। এর সর্বশেষ কক্ষপথের এখানে ইলেকট্রনগুলো দেখানো হয়েছে। সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে? 3টি ইলেকট্রন রয়েছে। এখন আসো আমরা এখানে অসংখ্য সিলিকন পরমাণু দেখতেছি। এই অসংখ্য সিলিকন পরমাণুর মধ্যে একটি ত্রিযুজির মৌল, পর্যায় সারণীর ত্রিযুজির মৌল যদি আমি ভেজাল হিসাবে যুক্ত করি, তাহলে দেখা যাবে যে অ্যালুমিনিয়ামের 3টি যোজন ইলেকট্রন সিলিকনের সাথে সমযোজী বন্ধনে অংশগ্রহণ করতেছে। এদিকে একটি ফাঁকা স্থান বা খালি স্থান দেখা যাচ্ছে, যাকে বলা হয় ধনাত্মক হোল। এই হোলের কারণে অ্যালুমিনিয়াম পরমাণুটি এই ব্যবস্থাটি থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে জন্য প্রস্তুত হয়, তাই একে গ্রাহক পরমাণু বলা হয়। এখানে অ্যালুমিনিয়ামের এই ফাঁকা স্থানটি পূর্ণ করার জন্য এই সিলিকন থেকে একটি ইলেকট্রন এসে ফাঁকা স্থানটি পূর্ণ করবে, কিন্তু ইলেকট্রনটি নিজে একটি ফাঁকা স্থান তৈরি করে আসবে। ফলে এইভাবে এই সমগ্র ক্যালাসের মধ্যে এই হোল চলাচল করতে শুরু করবে। তা আমরা একটু দেখে নেই কিভাবে ক্যালাসের মধ্যে হোল চলাচল করে। কিন্তু এই ক্যালাসে মুক্ত হোলের সংখ্যা বেশি হলেও ক্যালাসটির নিট আধান 0 হবে, আর তাই এটি হলো পি টাইপ অর্ধপরিবাহী বা পি টাইপ সেমিকন্ডাক্টর। আর এই সেমিকন্ডাক্টর সাধারণত হোলের ন্যায় কাজ করে, অর্থাৎ ধনাত্মক আধানের ন্যায় কাজ করে। এখন আসো আমরা এন টাইপ অর্ধপরিবাহী সম্পর্কে জানব। কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহীতে সামান্য পরিমাণে পর্যায় সারণীর পঞ্চযোজী মৌল অপদ্রব্য বা ভেজাল হিসেবে মেশানো হলে তাকে এন টাইপ অর্ধপরিবাহী বলে। এক্ষেত্রে পর্যায় সারণীর পঞ্চযোজীর মৌল বলতে বোঝায় যেসব মৌলের সর্বশেষ কক্ষপথে 5টি যোজন ইলেকট্রন আছে তাদেরকে পঞ্চযোজীর মৌল বলা হয়। যেমন অ্যান্টিমনি। অ্যান্টিমনির সর্বশেষ কক্ষপথে কয়টি যোজন ইলেকট্রন আছে? অবশ্যই 5টি যোজন ইলেকট্রন আছে। আমরা জানি অ্যান্টিমনির পারমাণবিক সংখ্যা 51। এর সর্বশেষ কক্ষপথে 5টি ইলেকট্রন আছে। তাই এই যে অসংখ্য সিলিকন পরমাণুর মধ্যে যখন আমরা অ্যান্টিমনি ভেজাল বা খাদ হিসাবে যুক্ত করব, তখন এখানে একটি অতিরিক্ত ইলেকট্রন থেকে যাবে। এই যে আমরা দেখতেছি এখানে একটি অতিরিক্ত ইলেকট্রন। এই অতিরিক্ত ইলেকট্রন সমগ্র ক্যালাসের মধ্যে এইভাবে চলতে থাকবে। এই মুক্ত ইলেকট্রনের কারণে অ্যান্টিমনি পরমাণুটি ব্যবস্থাটিকে একটি অতিরিক্ত ইলেকট্রন দান করে, তাই একে দাতা পরমাণু বলা হয়। আর এটাই হলো আমাদের এন টাইপ অর্ধপরিবাহী। এই ক্যালাসে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি হলেও ক্যালাসটির মোট আধান বা নিট আধান কি হবে? 0 হবে।
এখন তোমরা কি দেখতেছো, একটি পি টাইপ অর্ধপরিবাহী এবং একটা এন টাইপ অর্ধপরিবাহী, এই দুটি পাশাপাশি যুক্ত করা হলো। আর এই পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী পাশাপাশি যুক্ত করলে যে জাংশন বা ডায়োড তৈরি হয় তাকে আমরা বলি পিএন জাংশন ডায়োড। এই অবস্থায় এই ডায়োডের মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ পরিবহন করবে না। এখন আমরা পি টাইপকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে এবং এন টাইপকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করব। ফলে কি দেখা যাবে, ব্যাটারির ধনাত্মক প্রান্তের কারণে এন টাইপ, এখানে এন টাইপ হলো ইলেকট্রন সমৃদ্ধ বস্তু আর পি টাইপ হলো হোল সমৃদ্ধ বস্তু। ফলে ব্যাটারির ধনাত্মক প্রান্তের কারণে এন টাইপের ইলেকট্রনগুলো পি টাইপের দিকে ধাবিত হবে এবং ব্যাটারি ঋণাত্মক প্রান্তের কারণে পি টাইপের হোলগুলো এন টাইপের দিকে ধাবিত হবে। ফলে পি টাইপ অর্ধপরিবাহী এবং এন টাইপ অর্ধপরিবাহীর এই যে মাঝখানে যে স্তরটা একে বলে ডিপ্লেশন স্তর, এই ডিপ্লেশন স্তরটি সংকুচিত হবে। আর এই ধরনের বর্তনী সংযোগকে বলা হয় সম্মুখী ঝুঁক বা ফরওয়ার্ড বায়াস। আর এখন এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। এই ধরনের বিদ্যুৎ প্রবাহকে বলা হবে সম্মুখী প্রবাহ বা ফরওয়ার্ড কারেন্ট। আর যেহেতু এখানে বিদ্যুৎ একদিকে প্রবাহিত হবে তাই এটাকে আমরা রেকটিফায়ারও বলতে পারি। এই একমুখী প্রবাহের কারণে এটি রেকটিফায়ার হিসাবে কাজ করে। এখন লক্ষ্য করো, পি টাইপকে যদি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে এবং এন টাইপকে যদি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করি তাহলে কি অবস্থা দাঁড়ায়। ব্যাটারির ঋণাত্মক প্রান্তের কারণে পি টাইপের হোলগুলো পি টাইপেই থেকে যাবে এবং ব্যাটারির ধনাত্মক প্রান্তের কারণে এন টাইপের ইলেকট্রনগুলো এন টাইপেই থেকে যাবে। ফলে এই জাংশনের মধ্য দিয়ে কোনো ইলেকট্রন বা বিদ্যুৎ প্রবাহিত হবে না। ফলে এই যে মাঝখানে পি টাইপ অর্ধপরিবাহী এবং এন টাইপ অর্ধপরিবাহীর যে মাঝখানে ডিপ্লেশন স্তর, এটা প্রশস্ত হবে। এই ধরনের বর্তনী সংযোগকে বলা হবে বিমুখী ঝোঁক বা রিভার্স বায়াস। এই অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে না, তাই এই ধরনের বিদ্যুৎ প্রবাহকে আমরা বিমুখী বিদ্যুৎ প্রবাহ বা রিভার্স কারেন্টও বলতে পারি। এখন তোমরা বাণিজ্যিকভাবে তৈরি করা কয়েকটা ডায়োড দেখো। এইগুলো হচ্ছে ডায়োডের প্রতীক, এই যে এটা হচ্ছে ডায়োডের প্রতীক, আর এইগুলা হচ্ছে বাণিজ্যিকভাবে তৈরি করা ডায়োড। তাহলে এ পর্যন্ত আমরা কি কি জানতে পারলাম? এক, অর্ধপরিবাহী সম্পর্কে ধারণা নিতে পারলাম। দুই, পি টাইপ ও এন টাইপ অর্ধপরিবাহী সম্পর্কে ধারণা নিতে পারলাম। সর্বোপরি ডুপায়ন কি এবং পিএন জাংশন ডায়োড সম্পর্ক ধারণা নিতে পারলাম। এখন চলো আমরা এই যে এখানে কি দেখা যাচ্ছে, অসংখ্য জার্মেনিয়ামের মধ্যে আর্সেনিক, যেখানে একটি অতিরিক্ত ইলেকট্রন দেখা যাচ্ছে। তাহলে এই ডুপিত মৌলের শেষ খোলকে কতটি ইলেকট্রন আছে? তাহলে অবশ্যই 5টি ইলেকট্রন আছে, তাই না? এখন বলো দেখি এটা কোন ধরনের অর্ধপরিবাহী? যেহেতু অতিরিক্ত একটা ইলেকট্রন রয়েছে তাই এটা অবশ্যই এন টাইপ অর্ধপরিবাহী। এখন আমরা এখানে কি লক্ষ্য করতে পারতেছি? দুটি চিত্র ক এবং চিত্র খ। উপরের চিত্রদ্বয়ের আলোকে নিচের প্রশ্নের উত্তর দাও। চিত্র ক এবং খয়ে এ বি অংশের ভিন্ন ভিন্ন প্রশস্ততার কারণ ব্যাখ্যা করো। তাহলে আমরা আশা করতে পারি তোমরা এই দুইটি চিত্রের অবশ্যই ভিন্ন ভিন্ন প্রশস্ততার কারণ ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা প্রশ্নটির সম্ভাব্য উত্তর দেখে নেই। কেন ভিন্ন ভিন্ন প্রশস্ততা সৃষ্টি হলো? চিত্র কয়ে পি টাইপের সাথে অ্যানোড এবং এন টাইপের সাথে ক্যাথোড যুক্ত করা হয়েছে। এখানে ধনাত্মক হোল ক্যাথোড কর্তৃক এবং ইলেকট্রন অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়। তাতে সম্মুখী ঝুঁকের কারণে এই অঞ্চলের প্রশস্ততা কম হবে। অন্যদিকে চিত্র খতে
পি টাইপের সাথে ক্যাথোড এবং এন টাইপের সাথে অ্যানোড যুক্ত করা হয়েছে। এতে ধনাত্মক হোল ক্যাথোড কর্তৃক এবং ইলেকট্রন অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়। ফলে বিমুখী ঝুঁকের জন্য এই অঞ্চলটির প্রশস্ততা বেশি হবে। তাহলে সবাই বাড়ির কাজের জন্য প্রস্তুত হও। সবাই প্রশ্নটা তুলে নাও যে উপরের চিত্রদ্বয়ের আলোকে নিচের প্রশ্নের উত্তর দাও। চিত্র কতে প্রভার পাঠ পাওয়া গেল, চিত্র খতে প্রভার পাঠ না পাওয়ার কারণ বিশ্লেষণ করো। আশা করি তোমরা সবাই বাড়িতে এই প্রশ্নের উত্তর অবশ্যই লিখতে পারবে। যদি আমার ক্লাসটি মনোযোগ সহকারে বুঝে থাকো, এই প্রশ্নের উত্তরটি লিখে আমাকে জানাবে। ধন্যবাদ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। করোনার এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করবে।